আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আহ, আমার একটি আহ, আসলে এটাকে বলতে গেলে একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আহ, তো এটার প্রথম পর্ব ইন্টারিম পার্ট 1 সেটা আমি আপলোড দিয়েছি। আজকে আমি আসলে ইন্টারিম পার্ট 2 এই আজকের এপিসোডটা আমরা মেবি আপনার 23 মে পর্যন্ত আমরা বলেছিলাম। তো ইন্টারিম গভর্নমেন্টের আমলে আসলে যে পরিমাণ অনিয়ম হয়েছে এই দেশে, এটা বিগত বাংলাদেশের ইতিহাসে কখনোই হয়নি। এবং সবচেয়ে মানে বলতে গেলে সব থেকে আহ, যেটাকে বলে বাজে একটা গভর্নমেন্ট ছিল এই ইন্টারিম গভর্নমেন্ট। এবং সেটা আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সবাই মানে একই কথা বলছে। এটা শুধু আমার কথা না, এটা সারা বাংলাদেশের মানুষের কথা যে ইউনুস ইটসেলফ ইজ আ ফ্রড। তো যেমন আপনাদেরকে বলছিলাম যে হিউম্যান রাইটস এর কথা, যে হিউম্যান রাইট ওয়াচ একটা প্রতিবেদন শেয়ার করেছিল যে ফান্ডামেন্টাল ফ্রিডমস অফ দ্য পিপল অফ বাংলাদেশ আন্ডার থ্রেট। মানুষের মৌলিক অধিকারগুলো এখন মানে হুমকির মুখে পড়ে গেছে। তারপরে দেখা গেছে যে আহ, দেখা গেছে যে একটা নতুন পার্টি ওপেন হয়েছিল, মানে তখন এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। তো অনেক সময় যেহেতু ওই সময় বিএনপি একটি বড় দল ছিল, তো ওইটার সময় এনসিপি আর বিএনপি কম্পেয়ার করা হতো। আহ, অনেকে করতো সোশ্যাল মিডিয়াতে। তখন সালাউদ্দিন সাহেব উনি বলেছিলেন যে এটা ঠিক হবে না। হ্যাঁ। তারপরে ওই সময় একটা নতুন মানে বিষয় সামনে আসলো, নতুন ইস্যু, যেটা হচ্ছে আপনারা সবাই হয়তো আপনাদের মনে আছে। আহ, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের পদত্যাগ। পদত্যাগ ইস্যুটা খুবই একটা ভাইরাল কন্টেন্ট হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল। তো দেখা গেছে ওই সময় যিনি এনসিপির প্রধান ছিলেন নাহিদ ইসলাম, উনি বললেন যে ডক্টর ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। তারপরে উনি পদত্যাগ করবেন। হুম। এর মানুষকে একটা মানে ইমোশনালি যে একটা ব্ল্যাকমেইল করে যে একটা কিছু উনি মানে ডক্টর ইউনূস, কিন্তু এটা সফল হয়নি। কারণ ওই সময় সালাউদ্দিন উনি বলেছিলেন যে যদি ডক্টর ইউনূস পদত্যাগ করে করুক, জাতি নতুন আহ, মানে যেটাকে বলে বিকল্প বেছে নেবে। উনি পদত্যাগ করলে যে দেশ চলবে না তা তো না, তাই না? তো এরকম নানান নাটক হয়েছে অন্তর্বর্তী সরকারে। হ্যাঁ, তারপরে বিভিন্ন দল থেকে বলা হচ্ছিল যে এত নাটক টাটক না করে আপনারা ডাইরেক্ট নির্বাচনের তারিখটাই ঘোষণা করে দেন না। এটার পরিপ্রেক্ষিতে আবার ইউনুসের যে লোকেরা ছিল তারা বলা বলি করছিল যে ডক্টর ইউনুসকে মানুষ 5 বছর দেখতে চায়। যেখানে 17 মাসে উনি এত অনিয়ম করে রেখে গেছেন, এখানে ওনাকে আরো 5 বছর কে দেখতে চাইবে বলেন? তারপরে আবার মে মাসে, হ্যাঁ, এখানে একটা রিপোর্ট আসছে, সেটা হচ্ছে যে দ্য ডেইলি স্টারে, যে 48,000-এরও বেশি মানুষ এই মানে তো 2025 এপ্রিলে 48,000-এরও বেশি মানুষ আহ, গ্রেফতার হয়েছে। তো এটা এটা যদি পরিসংখ্যান করেন, তা গড়ে প্রতিদিন 1560 জন মানুষকে এই ইউনূস সরকার গ্রেফতার করছে, উইচ ইজ ভেরি, যেটাকে বলে খুবই ভয়ঙ্কর। তারপরে দেখা যায় যে যারা জুলাই আন্দোলন বা যে মুভমেন্টে তারা ছিল, অনেক সমন্বয়ক ছিল, তারা চাঁদাবাজি বা নানান ইয়াতে ছিল। তো এটা নিয়ে আর কি যে শরীফ উসমান হাদি, জুলাই মঞ্চের, তিনি আসলে একটা স্ট্রং ভাবে একটা সমালোচনা করেছিলেন। এটা যুগান্তরে আসছিল, ডেইলি যুগান্তর।
তারপরে দেশে কোনো বিনিয়োগ হচ্ছিল না। দেশে বিনিয়োগের একটা দুরবস্থা চলছিল। কেউ বিনিয়োগ করতে চাচ্ছিল না, বিকজ এটা কোনো ম্যান্ডেটবিহীন একটি সরকার ছিল। আসলে কেউ সেফ ফিল করছিল না। আর সারা দেশের সকল গার্মেন্টস কারখানা, মানুষ লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যায় ওই সময়টাতে। তারপরে আপনার যে বিটিএমই এর সভাপতি শওকত সাহেব, উনি কালের কণ্ঠে একটা রিপোর্ট আসছে যে আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রি না বাঁচাতে পারি, তাহলে তো আমাদের দেশের ইকোনমি ফল করবে। আমাদেরকে ইন্ডাস্ট্রি বাঁচাইতে হবে। হুম। তারপরে ওই সময় দেখা গেছে ওই সময় থেকে গ্যাস ক্রাইসিস, যার কারণে ইলেকট্রিসিটি, যার কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ করতে হচ্ছিল। আসলে মানে খুবই বাজে একটি অবস্থা তখন বিরাজ করছিল দেশে। হ্যাঁ। তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছিল যে মে 27, 27 মে 2025, এখানে চ্যানেল 24 এর একটি সংবাদ প্রতিবেদন ছিল যে কেএনএফ কুকি চিন তাদের এক মানে 2000 পোশাক, এই সংগঠনে 2000 পোশাক তৈরি হচ্ছিল চট্টগ্রামের একটি গার্মেন্টস। তো আমার প্রশ্ন হচ্ছে, মানুষ শহরের প্রশ্ন ছিল যে এই মুহূর্তে এরকম বিদ্রোহ আহ, মানে হওয়ার জন্য বা এরকম কেন হলো, মানে চট্টগ্রামে একটি গার্মেন্টসে এই 2000 পোশাক বানানো হচ্ছিল কেন? তারপরে দেখা গেছে যে মানুষ দিনে দুপুরে মানুষ খুনাখুনি, ধর্ষণ, আহাজানি মানে খুবই বেড়ে গিয়েছিল ওই সময়টাতে। যেমন মধ্যবাড্ডায় বিএনপির একজন আহ, বড় নেতা, ওনাকে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলা হয়। উনি একটা গলির মুখে বসে চা খাচ্ছিলেন, হঠাৎ করে একটি মানে কিশোর ছেলে এসে মাথায় গুলি করে, দুইটা গুলি করে দৌড় দেয়, এবং সিসিটিভি ফুটেজও ছিল। সেটা এবং কি অনলাইনে ভাইরালও হয়েছে। হুম। তারপরে আরটিভির একটা নিউজ আসলো যে ওবায়দুল কাদের বাথরুমে লুকিয়েছিলেন 5 আগস্ট। তারপরে এখন টিভির একটা হচ্ছে যে সার্জিস আলম তখন বলছিল যে কথাবার্তা সাবধানে বলবেন, বুঝে শুনে কথা বলবেন। হুম। হুমকি দামকি, যেমন বিভিন্ন নিউজে তখন দেখানো হতো যে হাসনাতের হুমকি, শিরোনাম শিরোনাম এতটুকু যে হাসনাতের হুমকি, সার্জিস হুমকি দিল, আসিফ মাহমুদের হুঁশিয়ারি, মানে এই বিষয়গুলো চলছিল তখন। হ্যাঁ। তারপরে সময় টিভিতে একটি যেমন আহ, আপনার প্রায় 20 লাখের উপর টাকা দিনে দুপুরে 6 জন অস্ত্রধারী লোক এসে একটা মোটরসাইকেলে করে আসে। একটা ব্যবসায়ী যাচ্ছিল, তার কাছে 20 লক্ষ টাকা ছিল, ব্যাংক থেকে হয়তো উঠাইছে, প্রকাশ্যে তাকে গুলি করে 6 জন সন্ত্রাসী এসে মোটরসাইকেল নিয়ে চলে গেছে টাকা নিয়ে। হ্যাঁ। আর তারপরে যেমন এই মে মাসেই আপনার জামাত নেতা এটিএম আজহারুলকে আর কি আদালত মুক্তি দেয়। তারপর তারেক রহমানকেও সব কেস থেকে ইয়া করা হয়। তারপরে আরেকটি যেটা বিষয় সেটা খুব ভাইরাল হয়েছিল, যে জাতীয় পার্টির সাবেক মেয়র যিনি রংপুরের, উনি এনসিপি যারা আছে, যারা এনসিপি, তাদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছিল সেই সময়। হ্যাঁ, এটা এটা খুব ভাইরাল হয়েছিল সেই সময়। তারপরে শেখ হাসিনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো আরটিভি নিউজে। তারপরে 71 টিভিতে একটা আসলো যে আহ, ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার করা হবে সেটা সরাসরি টিভিতে দেখানো হবে, এবং দেখানো হয়েছিল। হুম। তারপরে আবার জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল মনে হয়। তো জামাত আবার তাদের নিবন্ধন ফিরে পায় এই 27 তারিখ, মে 27 তারিখ। তারপরে মে 28 তারিখ একটা রিপোর্ট আসে চ্যানেল আয়
যে 136 জন এই ঢাকাতে 136 জন মার্ডার হয় এই 4 মাসে, মানে এই 4 মাসে শুধু ঢাকাতেই 136টা মার্ডার হয়। হুম। তারপরে মানে চুরি, ছিনতাই, ডাকাতি, হ্যাঁ, মানে এগুলো এত আকারে ধারণ করলো ওই সময়টাতে, যেটা মানে বলার মতো না। তারপর ওই সময় তার আগে তো 32 নাম্বার ভেঙে দেওয়া হয়। হ্যাঁ, তো আসলে তখন শেখ হাসিনা একটা বিবৃতি দেন তাদের আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। দ্য হাউস ইন ধানমন্ডি 32 ইজ আ সিম্বল অফ দ্য ফ্রিডম। এটা হচ্ছে শেখ হাসিনার স্টেটমেন্ট। দ্য হাউস ইন ধানমন্ডি 32, আচ্ছা আমরা বাংলাতেই বলি, যে 32 নম্বর তিনি বলতে চাচ্ছেন যে 32 নম্বরে যে বাড়িটি আছে এটা হচ্ছে স্বাধীনতার একটি মানে স্বাধীনতার একটি সাক্ষী বা সিম্বল উনি সেটা বোঝাতে চাচ্ছেন। দ্য হাউস ওয়াজ ডিমোলিশড ইন রিভেঞ্জ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব করার জন্যই এই ঘরটি ভাঙা হয়। দ্য নেম অফ জাস্টিস ইজ আ জোক। বিচার ব্যবস্থা একটি মানে আহ, এটাকে কি বলে, জোকের জোক হয়ে গেছে, একটা 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 মানে একটা ফাইজলামি হয়ে গেছে যেটাকে বলে। হ্যাঁ, তারপর উনি বলে যে ট্রুথ উইল প্রিভেল ওয়ান ডে, মানে একদিন সত্য উন্মোচিত হবে। তারপরে জাতিসংঘ থেকে একটি রিপোর্ট আসছে যে দ্য পিপল উইল ডিসাইড ওয়েদার দেয়ার উইল বি ইলেকশনস অর রিফর্মস। ইনক্লুসিভ ইলেকশনস ক্যান বি হেল্ড ইভেন উইদাউট দ্য আওয়ামী লীগ। তোমরা বলতে চাচ্ছিল যে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে কি হবে না এটা দেশের জনগণ ডিসাইড করবে। হ্যাঁ,